56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। চীনের রাস্তা জুড়ে বাড়ছে বিদ্যুৎ চালিত গাড়ি বা ইলেকট্রিক গাড়ির সংখ্যা, আর সে কারণে বাড়ছে এসব গাড়ির জন্য চার্জিং স্টেশনের চাহিদা। সেই চাহিদার কথা মাথায় রেখে এবার দেশের বিভিন্ন জায়গায় বাড়ানো হচ্ছে চার্জিং সেবার পরিসর। বিশেষ করে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো বিপুল বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে চার্জিং স্টেশন স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করতে। সংশ্লিষ্টরা বলছেন, চীনে নতুন ধরনের অবকাঠামো হিসেবে সামনে এসেছে ইলেকট্রিক গাড়ির মতো পরিবেশ বান্ধব পাঁচ মিনিট চার্জ দিলে 250 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো সম্ভব হবে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে। বর্তমানে কিছু কিছু গাড়িতে এই সুপারফাস্ট চার্জিং স্টেশন সাপোর্ট করে। কোনো চালকের এমন ভুল ধারণাও আছে যে এতে তাদের গাড়ির ব্যাটারির ক্ষতি হতে পারে। তবে বিষয় হলো, চার্জিং স্টেশনের চার্জ দেওয়ার সক্ষমতা গাড়ির ব্যাটারির সক্ষমতাকে অতিক্রম করতে পারে না। চার্জিং স্টেশনগুলোতে গাড়ি চার্জ দেওয়ার সময় মনিটরে দেখা যায় চার্জের গতি ও পরিমাণ। সংশ্লিষ্টরা বলছেন, গেল এক দশকে অবকাঠামো উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখেছে চীন, তারই ধারাবাহিকতায় এবার এসেছে নতুন ধরনের অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা। এরই অংশ হিসেবে সামনে এসেছে ইলেকট্রিক গাড়ির মতো পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী পরিবহন। সাজিদ রাজু, সিএমজি বাংলা। কোভিড নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর চীনে ব্যাপকভাবে বেড়েছে বিমান চলাচল। ফলে ক্রু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে জনবলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এরই মধ্যে ক্রমবর্ধমান ফ্লাইটের কারণে আবারও জনবল নিয়োগ দিতে শুরু করেছে বিভিন্ন বিমান সংস্থা। মহামারীর কড়াকড়ি বাতিল করার পরই চীনের আকাশপথ উন্মুক্ত। ফলে দেশ বিদেশের সঙ্গে বেড়েছে যোগাযোগ, মানুষের চলাচল। এরই প্রভাব পড়েছে এয়ারলাইন্সগুলোতে, বেড়েছে কর্মীদের ব্যস্ততা।
চলতি বছর প্রায় সব এয়ারলাইন্সেরই ফ্লাইট সংখ্যা বেড়েছে, কার্যক্রম বেড়েছে বেসামরিক বিমান পরিবহনেও, ফলে কদর বেড়েছে ক্রুদের। চীনের হাইকৌ আন্তর্জাতিক বিমানবন্দরেও দেখা মিলল নানা রকমের ব্যস্ততা। সংস্থাটির হিসেব বলছে, চলতি বছর এরই মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৭১,০০০ ফ্লাইট পরিচালনা করেছে তারা। করোনা মহামারীর নিষেধাজ্ঞা শিথিলের পর চীনের সিভিল এভিয়েশন ফ্লাইটের সংখ্যা দ্রুত বাড়ছে। আমরা যারা এয়ারক্রাফট ব্যবস্থাপনার কাজ করি আমাদের কাছে ফ্লাইট সংখ্যা বেড়ে যাওয়া মানে এটা বেশ গুরুত্বের। এই কাজগুলোকে যথাযথভাবে করতে এর মধ্যে আমরা আরও বেশি জনবল নিয়োগ করেছি। গেল বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ৩০% বেশি ফ্লাইট চলাচল করেছে বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হাইনান এয়ারলাইন্স জানায়, গেল বসন্ত উৎসবেই তারা পরিচালনা করে ৬৬২টি ফ্লাইট, আর এসব ফ্লাইটে যাত্রী চলাচল করে অন্তত ৩৯ লাখ। এসব ফ্লাইটে সেবা দিতে ব্যস্ত এয়ারলাইন্সগুলোর মানব সম্পদ বিভাগ। হাইকৌ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, খুব অল্প সময়ের মধ্যেই ছন্দে ফিরবে আকাশপথের অর্থনীতি। আমাদের নিরাপত্তা কর্মীদের যথাযথ প্রশিক্ষণ আছে, কাজেই ফ্লাইট শিডিউলের ব্যাপারে আমরা নিশ্চিত করতে পারি। আগত ও বহির্গামী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমরা কাজ করি। বর্তমানে হাইকৌ বিমানবন্দর থেকে ব্যাংকক, নমপেন, সানিয়া ও হংকং রুটে ফ্লাইট চলাচল করছে। সাজিদ রাজু, সিএমজি বাংলা। বাংলাদেশ ও চীন বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত ওয়েলকাম রিসেপশন অনুষ্ঠানে একথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে বিনিময় ও যোগাযোগ বাড়ছে, কোভিড মহামারীর অন্ধকার কাটিয়ে দেখা যাচ্ছে আশার আলো। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। বাংলাদেশে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সম্মানে চীনা দূতাবাস সম্প্রতি আয়োজন করে ওয়েলকাম রিসেপশন অনুষ্ঠানের। এই অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে বসে এক মিলন মেলা। দেশি বিদেশি অতিথিদের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে দূতাবাস প্রাঙ্গণ। কোভিড মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন আবার শুরু হয় জনসংযোগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গেল ৩ বছরের কঠিন সময় কাটিয়ে এখন সবকিছু স্বাভাবিক হতে চলেছে। গেল ৩ বছর আমরা কঠিন সময় পার করেছি কোভিডের কারণে, তবে এখন সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে। মার্চ থেকে চীন ও বাংলাদেশের মধ্যে দৈনিক ফ্লাইট চালু হয়েছে। এর ফলে আরও উচ্চ পর্যায়ের যাতায়াত এবং জনগণের মধ্যে সংযোগ বাড়বে, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতিগত বিনিময়ও বাড়বে। বাংলাদেশ ও চীনে এখন বসন্তকাল এসেছে, নতুন প্রাণের সঞ্চার হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এই বসন্তকালে দুদেশের সম্পর্কেও নতুন গতি সঞ্চারিত হবে। তিনি বলেন, বাংলাদেশ ও চীন একই সমৃদ্ধির স্বপ্নে এগিয়ে যাচ্ছে। বসন্ত নতুন প্রাণশক্তি নিয়ে এসেছে। একসঙ্গে চীন ও বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ইউনান প্রদেশ থেকে বাংলাদেশ সফরে আসা খুনমিং সাংস্কৃতিক দলের শিল্পীরা বর্ণাঢ্য পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের। অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রদেশ ইউনানের বিভিন্ন জাতির সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ণিল ইউনানের পরিচয় তুলে ধরা হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। তুনহুয়াং মুকাও গ্রোটো হাজার বছরের ইতিহাস ধারণ করে আছে কানসু প্রদেশের তুনহুয়াং মুরাল ও প্রাচীন গুহা। শিল্পের পাশাপাশি চীনের 2000 বছরের পুরনো বিশ্ব বাণিজ্যের সাক্ষীও এই ঐতিহাসিক স্থাপনা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতে চীনা সভ্যতার সাংস্কৃতিক শক্তি ও আস্থা প্রদর্শন করে এই তুনহুয়াং সংস্কৃতি। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শরদ। তুনহুয়াং বায়ু এখানকার চালক, যা বালিতে গড়াতে পারে এমন সব কিছু এখানে উড়ে যায়, আর যা সরানো যায় না তাতে চিত্র খোদাই হয়ে যায়। মিংসা পাহাড়ের পাদদেশে এবং তংছুয়াং নদীর পাশে মৌকাও গ্রোটোগুলো নীরবে দাঁড়িয়ে আছে। 735টি গ্রোটো হাজার বছরের ইতিহাস ধারণ করেছে। শি জিনপিং একবার বলেছিলেন, তুনহুয়াং, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। 2019 সালে শি জিনপিং কানসু প্রদেশ পরিদর্শন করেন। সেই যাত্রার প্রথমেই পড়ে তুনহুয়াং মৌকাও গ্রোটো। 自然灾害的威胁啊，可能是哪方面的自然灾害？一个就是风沙的侵蚀，还有一个呢，这个历史上这是发生过地震。俄地震啊，这个壁画是泥巴跟草拌着抹上去的，抹了2层以后在上面画画，所以说材质特别的脆弱。这么这个水一出来呢，这个泥土啊就软了。সিম্পোজিয়ামের আগে শি জিনপিং গুহা পরিদর্শন করেন এবং সাইটে তুনহুয়াং মুরালগুলির সুরক্ষা ব্যবস্থার খোঁজ খবর নেন। তিনি প্রথমে 9 তলার দিকে যান। 9 তলা ভবনটি মৌকাও গ্রোটোজের সবচেয়ে আইকনিক ভবন। একবার বৃষ্টির কারণে মুরাল ও বৌদ্ধ মূর্তির ক্ষতি হয়। চীনের কমিউনিস্ট পার্টির 18 জাতীয় কংগ্রেসের পর 9 তলা ভবনটি ইতিহাসের 6ষ্ঠ দফায় উদ্ধার ও মেরামত কাজ শুরু করে। তখন পর্যটকদের জন্য তা সাময়িক বন্ধ করা হয়। তুনহুয়াং এর মুরালগুলোতে শিল্পের পাশাপাশি লোকেরা আরও দেখতে পায় যে চীন কিভাবে 2000 বছরেরও বেশি আগে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করেছিল। এটি মৌকাও গ্রোটোজের 285 নম্বর গুহা, যা পশ্চিম ওয়েই রাজবংশের সময় তৈরি হয়েছিল এবং প্রায় 1500 বছরের ইতিহাস রয়েছে। গুহার মুরালগুলোতে চীনা পৌরাণিক কাহিনীতে মানুষের পূর্বপুরুষ ফুসি এবং নুওয়ার ছবি রয়েছে। তাওবাদী বজ্রের দেবতা এবং ভারতের উড়ন্ত অপ্সরা ইত্যাদি রয়েছে। বৈচিত্র্যময় সংস্কৃতি এখানে মিলে মিশে একাকার হয়ে গেছে। 敦煌文化呢，展示了中华文明的这种文化自信。只有充满自信的文明，才会在保持自己民族特色的同时，包容、借鉴、吸收各种不同文明。শি জিনপিং প্রেসিডেন্ট নির্বাচিত হবার মাত্র 6 মাস পর কাজাখস্তানে অর্থাৎ তুনহুয়াং থেকে 3000 কিলোমিটারেরও বেশি দূরে প্রাচীন সিল্ক রোড বরাবর আরেকটি দেশে যৌথভাবে সিল্ক রোড ইকোনমিক বেল্ট নির্মাণের প্রস্তাব দেন। 我的家乡中国陕西省就位于古丝绸之路的起点。站在这里回顾历史，我仿佛听到了山间回荡的声声驼铃，看到了大漠飘飞的袅袅孤烟。这一切让我感到十分的亲切。সিল্ক রোডের উন্নতি হলে তুনহুয়াং সমৃদ্ধ হবে। চীনা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রেসিডেন্ট শির সাংস্কৃতিক কূটনীতিতে তুনহুয়াংয়ের উপাদান আরও বেশি দেখা যাচ্ছে। 像习总书记说，我们把它传播到了世界各国。তুনহুয়াং, যেখানে 4টি সভ্যতা মিলিত হয়েছে, যেখানে চীন ও বিশ্ব একত্রিত হয়েছে। 酒泉、敦煌
吐鲁番、萨马尔罕、巴格达、君士坦丁堡等古城，就是记载这段历史的活化石。历史告诉我们，文明在开放中发展，民族在融合中共存。চীনের ফুচৌ সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে বাড়ির পরিবেশেই দিন কাটছে বয়স্কদের। ফুচৌ সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর অর্থায়নে তৈরি করা এই কল্যাণ সংস্থায় বয়স্কদের জন্য আছে নানা ব্যবস্থা। 2 শতাধিক বয়স্ক নাগরিকের দেখাশোনা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে আছে ইনস্টিটিউট নিয়োজিত শতাধিক কর্মী। এর পাশাপাশি আছে চিকিৎসক, নার্স, সমাজকর্মী ও পুষ্টিবিদ। বাড়তি চমক হিসেবে আছে নানা রকম বিনোদনের ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। কাগজে পেন্সিল স্কেচ করছেন বয়োজ্যেষ্ঠ নাগরিক কাও হেমিং। ছোটবেলার এই ছবি আঁকার শখ বৃদ্ধ বয়সেও ছাড়তে পারেননি তিনি। প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারেনি হুইল চেয়ারের চলাচলও। তাই এখনও সময় পেলেই পেন্সিল নিয়ে কাগজে স্কেচ করে যান আপন মনে। কাও হেমিং ফুচৌ সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের একজন বাসিন্দা। 1 দশকেরও বেশি সময় ধরে স্ত্রীকে নিয়ে এখানেই তার বসবাস। আমি এবং আমার স্ত্রী 2012 সাল থেকে এখানে আছি। আমরা এই প্রতিষ্ঠানকে আমাদের দ্বিতীয় বাড়ি মনে করি। দীর্ঘ 11 বছরে আমরা খুব ভালোভাবে এখানে বাস করছি। ফুচৌ সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট চীনের সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর অর্থায়নে প্রতিষ্ঠা করা একটি কল্যাণ সংস্থা। স্থানীয় প্রবীণ নাগরিকরা এখানে থাকার সুযোগ পান। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই প্রতিষ্ঠানে বর্তমানে থাকছেন 234 জন প্রবীণ, আর তাদের সেবায় নিয়োজিত আছেন 128 জন কর্মী। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নানা কাজের মধ্য দিয়ে সময় চলে যায় এখানকার বাসিন্দাদের। কখনো গল্প আড্ডায়, কখনো ছবি এঁকে, আবার কখনো নাচে গানে কাটে আনন্দ সময়। আবার কখনো দেখা যায় পছন্দের খেলায় ব্যস্ত থাকছেন তারা। 2015 সাল থেকে আমি এখানে আছি। এখানে আমরা সুন্দর পরিবেশে থাকছি। আমাদের এখানে থাকার জন্য রয়েছে নানা সুযোগ। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করি। প্রবীণদের স্বাস্থ্যকর পরিবেশ দিতে তাদের সেবার জন্য রয়েছে ডাক্তার, নার্স, সমাজকর্মী ও পুষ্টিবিদ। সমন্বিতভাবে রেশম পোকার সমস্ত জিনোমিক তথ্য উপস্থাপনের লক্ষ্যে আমরা কাজ করেছি। এজন্য সব মিলিয়ে 1078টি ভিন্ন ভিন্ন নমুনা নিয়ে আমাদের গবেষণা করতে হয়েছে। 3 প্রজন্মের কোনো প্রাণীর প্যান জিনোমের এটাই সবচেয়ে বড় সংগ্রহ। নিজ বাড়ির বাইরে আরও বিভিন্ন সম্প্রদায়ের প্রবীণদের সাথে সুন্দরভাবে দিন অতিবাহিত করতে প্রতিনিয়তই প্রবীণদের বসবাস করতে চাওয়ার আবেদন বাড়ছে এই ইনস্টিটিউটে। আর জনপ্রিয় হয়ে উঠছে এই ফুচৌ সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট। আফরিন মিম, সিএমজি বাংলা। এই প্রথমবারের মতো চীনে জন্মানো রেশম পোকার জীবন রহস্য উন্মোচন করেছেন চীনা বিজ্ঞানীরা। চীনের সাউথ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিল্কওয়ার্ম জিনোম বায়োলজি বিভাগের বিজ্ঞানীরা রেশম পোকার এই জীবন রহস্য উন্মোচন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা এক প্রতিবেদনে একথা জানানো হয়। ছবির এসব ড্রয়িং দেখে অনেকের কাছে মনে হবে কোনো বৃত্তের ভেতর রঙিন কারুকাজ, কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি প্রাণীর সমস্ত জীবনের কার্যক্রম ও বৈশিষ্ট্যের ধারাপাত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রেশম পোকার জীবন রহস্য লেখা আছে এই আঁকাআঁকিতে। একেই বলা হয় প্যান জিনোম ম্যাপ। বিশ্বে এই প্রথমবারের মতো চীনের পরিবেশে জন্মানো রেশম পোকার জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ছংচিং মিউনিসিপ্যালিটিতে অবস্থিত সাউথ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ম্যাপিংয়ের কাজ করেছেন। পুরো কাজটি তত্ত্বাবধান করেছেন বিশ্ববিদ্যালয়ের সিলওয়ার্ম জিনোম বায়োলজি বিভাগের অধ্যাপক থং সিয়াওলিং। তিনি জানান, এর জন্য 1000-এর বেশি নমুনা পরীক্ষা করেছেন তারা। সমন্বিতভাবে রেশম পোকার সমস্ত জিনোমিক তথ্য উপস্থাপনের লক্ষ্যে আমরা কাজ করেছি। এজন্য সব মিলিয়ে 1078টি ভিন্ন ভিন্ন নমুনা নিয়ে
আমাদের গবেষণা করতে হয়েছে। 3 প্রজন্মের কোনো প্রাণীর প্যান জিনোমের এটাই সবচেয়ে বড় সংগ্রহ। জিনোম ম্যাপের কাজ শেষ করার অংশ হিসেবে চীনের স্থানীয়ভাবে জন্ম নেওয়া রেশম পোকার বিপুল সংখ্যক জিনগত উপাদান বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। চীনের একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য সিয়াং ছং হুই জানান, এজন্য রেশম পোকার একটি ডিজিটাল জিনগত তথ্য ভাণ্ডার তৈরি করা হয়। এসব তথ্য উপাত্তের সম্মিলিত বিশ্লেষণের পর প্রাপ্ত ফলাফল থেকেই তৈরি করা হয়েছে এই ম্যাপ। চীনের রেশম শিল্পে বিরাট পরিবর্তন এসেছে গেল শতাব্দীর পুরোটা সময় জুড়ে। পাশাপাশি রেশম পোকার জীবন রহস্যও উন্মোচন করা গেছে। আশা করি এই আবিষ্কার আমাদের পুরো রেশম শিল্পে আরও বড় ভূমিকা পালন করবে। চলতি শতকে জিনোম বিষয়ক সবচেয়ে বড় প্রাপ্তিযোগ ঘটেছে। আমাদের বিশ্বাস আগামী 100 বছরের রেশম শিল্পে এটি নতুন পুনরুজ্জীবন ঘটবে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে রেশম পোকার প্রজনন ও এ বিষয়ক গবেষণায় এই জিনোমিক ম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাজিদ রাজু, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।